গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা হলো স্ফুটন। আগের দিন আমরা পড়েছি বা আগের ক্লাসে আমরা দেখেছি যে বাষ্পীভবন বাষ্পায়ন কী জিনিস এবং কিসের উপর নির্ভর করে। তো আজকে আমরা এখান থেকে পড়বো যে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয়। মানে আমরা যখন ফ্যান চালিয়ে দিই বা বাতাস করি শরীরে, তখন আমাদেরকে ঠান্ডা অনুভব হয়। এখন প্রশ্ন হলো, কেন হয়? সেই সময় কি ঘাম শুকিয়ে যায়? ঘাম শুকিয়ে গেলে ঘামের জলীয় অংশ বাষ্পীভূত হওয়া, ওই জলের এই অবস্থার পরিবর্তনের জন্য কিসের দরকার? বাষ্প হবার জন্য যে তাপের দরকার হয়, তা ওই জল কোথা থেকে শোষণ করবে? এই প্রশ্নগুলো আমাদের মনে হতে পারে। আসলে ব্যাপারটা কি হয়? ব্যাপারটা যে আমাদের শরীর থেকে বাষ্পায়নের জন্য যে লিন তাপের প্রয়োজন, আমাদের লিন তাপের প্রয়োজন আমরা এর আগে পড়েছি বাষ্পীভবনে। সে লিন তাপটা আসলে কোথা থেকে পাই? যখন শরীরে ঘামে ভেজা শরীর যখন আস্তে আস্তে সেই জলীয় বাষ্পটা বাষ্পীভূত হয়, তখন প্রয়োজনীয় লিন তাপ আমাদের শরীর থেকে সরবরাহ করে। এর ফলে কি হয়? আমাদের শরীরের তাপমাত্রা উপরের আমাদের সে যে চামড়ার উপরে কিছুটা কমে যায়, বা শরীরের তাপমাত্রা টোটালের উপরে কিছুটা কমে যায়। তার জন্য সেই সময় আমাদেরকে ঠান্ডা অনুভব লাগে এবং আমরা একটু আরাম পাই। সেই একই কারণে স্পিরিট বা ইথার ঢাললেও কিন্তু খুব ঠান্ডা বোধ হয়। কেন? স্পিরিট বা ইথার কিন্তু আমাদের শরীর থেকে লিন তাপকে শোষণ করে বাষ্পীভূত হয়। এবার দেখো এই প্রশ্নটা, এইটা দেখো যে গ্রীষ্মকালে কুকুরকে জিভ বার করে লালা ঝরতে তোমরা অনেকেই দেখেছো। জিভের ওপরের ভেজা তল থেকে জল বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিন তাপ তার জিভা থেকে সংগ্রহ করে এবং কি হয়, এর ফলে তার শরীরটা ঠান্ডা থাকে। বোঝা গেল? এবার ভেবে বলো তো যে পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? প্রতিটা ক্ষেত্রে আমরা এখানে বলবো যে আমার ব্যাপারটা হলো একটাই জিনিস, যে কোনো জলীয় বাষ্প বা যে কোনো জিনিস, জল এক কথায় তরল পদার্থ, এক্ষেত্রে বাষ্পীভূত হওয়ার জন্য একটা শরীর থেকে বা যে কোনো জিনিস থেকে একটা লিন তাপের প্রয়োজন হয়, একটা তাপ, যেটা না হলে সে বাষ্পীভূত হতে পারবে না। সেই তাপটা সে কোথা থেকে সংগ্রহ করছে? যে কোনো যন্ত্র বা যে কোনো বস্তু বা যে কোনো মানব শরীর থেকে সে সংগ্রহ করছে, যার ফলে সেখানকার তাপমাত্রা কমে যাচ্ছে এবং সেখানে ঠান্ডা অনুভব হচ্ছে বা আরাম লাগছে। এই ক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই তোমরা এটা বাড়ির জন্য তোমাদের থাকলো, এটা সবাই ভালো করে সুন্দর করে লিখবে, দিয়ে আমাকে নেক্সট ক্লাসে দেখাবে। এবার আমরা আসি স্ফুটন। আমরা এর আগে প্রথমে কঠিনীভবন, ঘনীভবন, তারপরে বাষ্পীভবন পড়েছি। এগুলো এক একটা কিন্তু জলীয় পদার্থে জলের একটা একটা স্থানান্তর, একটা পদার্থের স্থানান্তর, একটা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া। এবার আমাদের যেটা নতুন একটা টপিক সেটা হলো স্ফুটন। স্ফুটন কি? এগুলো বাস্তব জিনিস আমরা অনেকেই দেখেছি। এই স্ফুটনটা বা বাষ্পীভবনগুলো আমরা কিন্তু অনেকটা দেখেছি মনে হয়, মানে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এগুলো কিন্তু অনেকটা দেখার মতো। দেখো যে জল তোমরা যে কোনো বাড়িতে দেখো, যখন চা চা করতে দাও বা ভাত রান্না করার সময় বা কিছু রান্না করার সময় জল যখন দেওয়া হয় উনুনে, তখন কি হয়? জলটা ফুটতে শুরু করে। একটা নির্দিষ্ট তাপমাত্রাতেও, একটা নির্দিষ্ট তাপমাত্রা থার্মোমিটারে যখন আমরা থার্মোমিটার যদি দিই, সেটাতে দেখবো একটা নির্দিষ্ট তাপমাত্রা পড়া তাপমাত্রা বাড়ছে না। একটা উন্মুক্ত জলের পাত্রে তুমি যদি থার্মোমিটারটা দাও, যখন ফুটন্ত জলটা টকবক করে ফুটবে, তখন তার মধ্যে যদি থার্মোমিটারটা আমরা দিই, তাহলে দেখবো 100 ডিগ্রি সেলসিয়াস পাঠ উঠেছে, তার বেশি আর উঠবে না এবং সেটা একটা পরিবর্তন ঘটবে না। তার মানে থার্মোমিটার ফিক্সড হয়ে গেল। এই উষ্ণতাতে কিন্তু জল কিন্তু ফুটতে শুরু করলো এবং সেখান থেকে বাষ্পায়ন হতে শুরু করলো। বাষ্পীভবন যেটা আমরা আগে পড়লাম সেটা কিন্তু হতে শুরু করলো। ঠিক আছে? তো এটার আমরা সংজ্ঞা কী দেবো স্ফুটনের? এখানে খুব সুন্দর করে যে লাইনটা লেখা আছে সেটাই আমরা দেবো এখানে, যে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। কি বলা হয়? স্ফুটন বলা হয়।
তারপরে দেখো যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটন শুরু হয় ও যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণই ওই উষ্ণতা স্থির থাকে। তার মানে যখন আমি যখন আগুনটা দিব, যতক্ষণ ফুটবে ততক্ষণই কিন্তু স্ফুটনটা চলবে। যখন আগুনটা সরিয়ে ফেলবো তখন স্ফুটনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বা উষ্ণতাটা যখন একটা ফিক্স থাকবে, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা একটা নির্দিষ্ট উষ্ণতা যখন ফিক্স থাকবে ততক্ষণ সেটা স্ফুটনটা ঘটবে। সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়। বোঝা গেল যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে স্ফুটনটা হচ্ছে, মানে বাষ্পীভবন ঘটছে, দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হচ্ছে, আমরা যেটা এখনই জানলাম আগে, সেইটা কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড উষ্ণতায়, মানে একটা স্থির উষ্ণতায় কিন্তু ঘটছে। বোঝা গেল? তাহলে সেই উষ্ণতাটাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। জলের ক্ষেত্রে এই উষ্ণতাটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। বোঝা গেল? অন্য অন্য জিনিসের ক্ষেত্রে অন্যান্য উষ্ণতা নির্ভর করে। এবার আমরা দেখব যে তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে। স্ফুটনাঙ্ক কি বললাম? যে একটা নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পীভবন হওয়ার বা বাষ্পায়ন হওয়া, তরলের উপরিতল থেকে বাষ্পায়ন হওয়ার যে একটা ঘটনা। ঠিক আছে? তো আমাদের প্রধানত 3টে জিনিসের উপর বেশি ডিপেন্ডেড। কি সেটা? ফার্স্ট হলো তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি মানে তরলটা কেমন? তরলটা জলও তো একটা তরল, পারদও তো একটা তরল, ইথাইলও তো একটা তরল, তরল হাইড্রোজেনও তো তরল, অ্যালকোহল, কেরোসিন, গ্যাসোলিন সবই তো তরল। তাই বিভিন্ন তরলের ক্ষেত্রে বিভিন্ন স্ফুটনাঙ্ক কিন্তু সম্ভব। 2 নম্বর, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। এই 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। 3টে ইম্পর্টেন্ট, প্রথমটা একটু ছোট, এটা তোমাদের পড়তে সুবিধা হবে। দ্বিতীয়টা দেখো, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। তার মানে কি? একটা তরলের মধ্যে যদি কিছু মেশানো থাকে, আসলে ভেজাল বলতে পারো, একটা ইমপিওর একটা লিকুইড, এইরকম কিছু একটা ব্যাপার, তাহলে কী হবে? তার স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়। যেমন বিশুদ্ধ জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটা আমরা আগেই বললাম। কিন্তু জলে যদি সামান্য লবণ মেশানো হয়, সল্ট মেশানো হয়, তাহলে তার দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু জলের চেয়ে বেড়ে যায়। 3 নম্বর অপশান কি? তরলে উপরিস্থিত চাপ। চাপ সম্পর্কে আমরা কি জানি? চাপ সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। হ্যাঁ, তো সেই চাপ ব্যাপারটা একটু বলি। যে কোনো একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা চাপ বলি, মানে ফোর্স এখানে ডিপেন্ডেড। যাই হোক, এই চাপটা সম্পর্কে বলি। এবার এই চাপ তরলের উপর কী প্রভাব ফেলে, তরলের স্ফুটনাঙ্কের উপরে কী প্রভাব ফেলে? স্ফুটনের সময় তরল বাষ্পে রূপান্তরিত হয়, সেটা আমরা জানি যে দ্রুত বাষ্পীভবন প্রক্রিয়াকে স্ফুটন বলি আমরা। তাহলে স্ফুটনাঙ্ক একটা নির্দিষ্ট উষ্ণতা, সেটা জানলাম। তাহলে তরল বাষ্পে রূপান্তরিত হলে তার আয়তন বেড়ে যায়। তার মানে একটা তরল পদার্থ যখন গ্যাসীয় স্টেটে যায় তখন সে এক্সপ্যান্ড করে, সে কী করে? তার একটা এক্সপ্যানশন ঘটে, তার একটা বৃদ্ধি ঘটে। তাহলে এবার ভেবে বলো, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক প্রক্রিয়া বাধা পাবে না স্ফুটন প্রক্রিয়ার সাহায্য হবে, নাকি স্ফুটন প্রক্রিয়ায় সাহায্য হবে? দেখি আমরা কি হয়। চাপ বাড়ালে স্ফুটন প্রক্রিয়া বাধা পায় বলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ফলে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক ঠিক করার সময় তা একটা নির্দিষ্ট চাপে ঠিক করা হয়। যেমন প্রমাণ বায়ুমণ্ডল চাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। ঠিক? আচ্ছা, তার মানে কী হবে? বেড়ে যাবে। এবার দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, যে রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কেন? এই ঘটনাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের প্রেসার কুকার তৈরি করা হয়েছে। যে চাপ কোনো কারণে যদি বৃদ্ধি করা সম্ভব হয় কোনো পাত্রের মধ্যে, তাহলে সেখানে তার স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে, মানে তাপমাত্রা বেড়ে যাবে। সেই বস্তুর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, কিন্তু সেখানে 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সাপোজ মনে করলাম যে সেখানে 120 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তৈরি হয়ে গেছে। তার মানে 120 ডিগ্রি মানে তো সেই খাদ্যবস্তুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই তো? ঠিক সেই রকমই এই ঘটনাকে কাজে লাগিয়ে আমাদের প্রেসার কুকার তৈরি করা হয়েছে। পাত্রের ঢাকনাও তার মধ্যে উৎপন্ন জলীয় বাষ্পকে কি বের হতে দেবে না। পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে, জলীয় বাষ্প তত বাড়তে থাকবে, এতে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। আমি যেটা একটু আগেই আলোচনা করছিলাম। এবং জল খোলা হাওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকারের যন্ত্র এই নীতি অনুযায়ী 100 ডিগ্রি উষ্ণতা থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয়, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। বোঝা গেল? এবার কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন আছে, সেগুলো একটু দেখি।
তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যাবে নাকি কমে যাবে? তাহলে চাপ বাড়লে আমি দেখলাম স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, তাহলে কমে গেলে কমে যাবে। বোঝা গেল? স্ফুটনের সময় চাপ কমালে তরলের অবস্থার পরিবর্তন কি বাধা পাবে না সহজ হবে? চাপ কমালে কি হবে? অবস্থার পরিবর্তন সহজ হবে। তরলের চাপ কমালে তরল বাষ্পে রূপান্তরিত সুবিধা হয়, তাই স্ফুটনাঙ্ক কমে যায়, যেটা এখনই বললাম। এইরকম যত প্রশ্নগুলো আমি আজকে পড়াবো, যত প্রশ্নগুলো থাকবে সেগুলো খাতায় লিখে আমাকে সামনের দিন কিন্তু হোমওয়ার্ক দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? চলো দেখি তারপরে। ওষুধের দোকানে যে ইঞ্জেকশনের সিরিজ পাওয়া যায় তা একটা জোগাড় করো। এবার তার সুচটা সরিয়ে রাখো। ওই ইঞ্জেকশনের সিরিজে মুখটা জলে ডুবিয়ে অন্য পাশের পিস্টনটা যদি তোমার দিকে টানো, তাহলে পিস্টন দিয়ে জল সিরিজের মধ্যে প্রবেশ করবে। তারপর যদি আবার ঠেলো, তাহলে কীভাবে জল বেরিয়ে যাবে। এবার কি হলো যে এবার তোমার একটু জল নিবা, যে চা করা, তার চা করার আগের মুহূর্তে একটু জল নিয়ে, জলটা মানে ফুটছে না, ফুটতে শুরু হবার আগেই কিন্তু ইঞ্জেকশন সিরিজে ভরে নাও। এবার তুমি কি করবে? এক্সপ্যানশন করো, মানে ওটাকে টানো। তারপরে দেখবে জলটা ফুটছে। তা কেন ফুটছে? তার কারণ তার মধ্যে চাপ কমে গেল, তাই কম চাপেই কিন্তু জলটা ওখানে ফুটবে। তো কম, তা সত্ত্বেও কিন্তু জল ফুটতে শুরু করলো। কিন্তু কেন করে? তার একটাই কারণ, যে আমরা যখন তার চাপ কমিয়ে ফেলছি, টানছি, মানে কি স্পেস বাড়ছে তো ভেতরে, ভেতরে কি ভেতরে যে জল ধরার যে জায়গাটা বাড়ছে, আমি টানছি, যখন জল প্রবেশ করছে, কিন্তু সেখানে কি হচ্ছে? জলের অণুগুলো এক্সপ্যানশন ঘটছে, মানে একটা বিস্তার ঘটছে। সেই বিস্তার ঘটার সময় কি হচ্ছে? সেখানে চাপ কমে যাওয়ার ফলে কিন্তু কম উষ্ণতায় জল কিন্তু ফুটবে ভেতরে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু পর্যন্ত বললাম যে সিরিজে জল ফুটতে শুরু করে। আচ্ছা, এবার দেখো যে স্ফুটনের লিনতাপ তাহলে কাকে বলবো আমরা? যে উষ্ণতা স্থির রেখে স্ফুটনাঙ্কে কোনো তরলে একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন, সেই তাপকে ওই তরলের স্ফুটনের লিনতাপ বলা হয়। তাহলে স্ফুটনের লিনতাপ কাকে বলা হয়? উষ্ণতা স্থির রেখে, মানে টেম্পারেচার ফিক্সড। স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কোনো তরলের একক ভরকে, মানে সেটা একক ভর সবসময় এটা বলা হয়, যে কারণ 1 গ্রাম নিতে পারো তুমি, 1 কেজি নিতে পারো, কিন্তু একক ব্যাপারটা এটা, ঠিক আছে? একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপের প্রয়োজন হয়, সেই তাপকে ওই তরলের স্ফুটনের লিনতাপ বলা হয়। বোঝা গেল? এর আগে আমরা দেখেছিলাম বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এবার বলা হচ্ছে স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এটা কি? তার মানে এটা তাহলে আমরা কি বুঝবো? যদি প্রশ্ন আসে যে স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তো তোমাদেরকে এইটুকু লিখতে হবে যে স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? কেউ 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 যদি পারো, যে জানো, সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর যারা যারা ক্লাসটা দেখছো, তারা কিন্তু সবাই আমাকে এই প্রশ্নটার কমেন্ট করে জানাবা যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলকে একই উষ্ণতায় 1 গ্রাম স্টিমে রূপান্তরিত করতে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়। তাহলে স্টিমের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম কি আসলে কি জিনিস বোঝা গেল? চলো নেক্সট কি আছে দেখা যাক। আচ্ছা, ঘনীভবন আছে, তাহলে ঘনীভবনটা আমরা সামনের দিন করাবো। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। এখানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত চাপ, এটা তোমাদেরকে আমি কমেন্টে শুধু লিখতে বললাম। এই অনলাইনে ইউটিউবে কমেন্টে তোমরা সবাই জানাবে আজকেই, ঠিক আছে? আর সবাই ভালোভাবে থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা ক্লাসে আমাদেরকে জানাবেই, ঠিক আছে? ওকে।